প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে 2.5 দশক ধরে সরকারি চাকরি, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার বছর পেরোলেও দেশে ফেরা হয়নি 4 ভারতীয় নাগরিকের। রৌমারীর শূন্যরেখায় 4 দিন ধরে আটকা 9 জন। ইসলামী ব্যাংকে 3 দফায় 6,500 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। গভর্নরের সঙ্গে গ্রাহক ফোরামের বৈঠক। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে পোস্ট ম্যাচ অ্যানালাইসিস জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী তৌহিদুল ইসলামের কাছে। তৌহিদ, আমাদেরকে জানাবেন আসলে আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচে কি ঘটলো, কোন জায়গাগুলোতে আর্জেন্টিনা এগিয়ে গেছে এবং কোন জায়গাগুলোতে ঘাটতি রয়েছে, কোথায় কাজ করতে হবে আর্জেন্টিনা টিমের, এবং সেই সাথে আমাদেরকে জানাবেন আলজেরিয়া কোন জায়গাগুলোতে দুর্দান্ত ছিল, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে সকালে যে ম্যাচটা হলো, এই ম্যাচ নিয়ে বলতে গেলে সবার আগে চলে আসে লিওনেল মেসির নাম। পুরো ম্যাচ জুড়ে আসলে তিনি ছিলেন। ম্যাচের শুরুতে একদম তার ঝলক দেখা গেছে। 5ম মিনিটে তিনি গোল করেছিলেন, যদিও সেটা অফসাইডের কারণে বাতিল হয়েছে। পরবর্তীতে 8 মিনিটে কিন্তু আলজেরিয়াও একটা গোল করেছিল, সেটাও অফসাইডে বাতিল হয়েছে। এরপরেই আসলে পুরো ম্যাচটা হয়ে গেছে মেসিময়। তাকে মাঠ থেকে 79 মিনিটে যখন তোলা হলো, তার আগ পর্যন্ত পুরো ম্যাচেই ছিলেন তিনি, এবং প্রত্যেকটা জায়গায় শুধু যে গোল করার ক্ষেত্রে তার অবদান ছিল তেমনটা না। এবার আমরা দেখেছি মেসিকে একদম তিনি যেমন গোল লাইনে ছিলেন এবং নিজের ডিফেন্সে এসেও কিন্তু তিনি বলগুলো ক্লিয়ার করেছেন। আমার পেছনে একটা আজকের ম্যাচের যে অ্যানালাইসিস সেটা রয়েছে, আমরা যদি একটু সেখানে দেখতে চাই। এখানে 5 গোলের কথা বলা হচ্ছে, যেখানে 2টো গোল আসলে অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে, যেখানে ফারেবি আসিরবেলো গোলে রয়েছেন এবং মেসি 17 মিনিট, 60 মিনিট, 76 মিনিট অনবদ্য একটা হ্যাট্রিক। পুরো ম্যাচ জুড়ে যে আর্জেন্টিনা দাপটের সঙ্গে ফুটবল খেলেছে তা আসলে বোঝা যাবে। এদের যে অ্যানালাইসিসটা রয়েছে সেইখানে গেলেই বোঝা যায় আসলে বল পজিশনে কিছুটা পেছনে থাকলেও শর্ট এবং শর্ট টেকিং যে অপরচুনিটিগুলো তারা ক্রিয়েট করেছে, সব কিছু মিলিয়েই তারা অনেকটা এগিয়ে ছিল। আপনি বলছিলেন আর্জেন্টিনা আসলে কোন জায়গাটা এগিয়ে ছিল। আমরা যদি লিওনেল মেসির খেলার কথা বলে থাকি, লিওনেল মেসিকে আমরা বিগত সময়গুলোতেও দেখেছি ইন্টার মায়ামিতে তিনি আসলে ডিবক্সের বাইরে থেকে যে শটগুলো ট্রাই করে থাকেন এবং সেখানে কিন্তু তিনি বরাবরের মতো এখানেও সফল হয়েছেন। ইন্টার মায়ামিতেও তিনি ডিবক্সের বাইরে থেকে প্রচুর গোল করেছেন এবং এই জায়গাতে এসে ঠিক তাকে আটকাতেই ব্যর্থ হয়েছে আলজেরিয়া। আলজেরিয়ার কিন্তু ডিফেন্স লাইন একদমই খারাপ না, এবং তাদের যে বদলি খেলোয়াড় হিসেবে যেটা তাদের প্ল্যান ছিল, সেখানে রিয়াদ মাহরেজ ছিল, আমৌরি ছিল, তাদেরকে নামিয়ে আর্জেন্টিনার উপরে একটা চাপ প্রয়োগ করার যে পরিকল্পনা ছিল সেটা আসলে আদতে ঢোপে টেকেনি শুধুমাত্র মেসির কারণে। যদি মেসিকে মার্ক করে তার শট নেওয়ার জায়গাগুলো ব্লক করার মতো তারা ডিফেন্স লাইনটা সাজাতে পারতো, তাহলে হয়তো ম্যাচের সিনারিওটা একদমই পাল্টে যেত। প্রথমার্ধে যদি কোনো গোল তারা হজম না করতো এবং দ্বিতীয়ার্ধে মাহরেজ আমৌরিদেরকে নামানো হতো, তাহলে কিন্তু উল্টো চাপে পড়তো আর্জেন্টিনা। সেই জায়গায় আমি বলবো যে আসলে মেসিকে শর্ট টেকিং অপরচুনিটি যা তৈরি করেছে মেসি, এবং সেই জায়গাটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে আলজেরিয়া অনেক বেশি পিছিয়ে গেছে এবং আর্জেন্টিনা সেই অ্যাডভান্টেজটাই নিয়েছে এবং সেই জায়গাতে তারা সবচেয়ে বেশি এগিয়ে গেছে। এখানে যদি মেসির কথা বলছিলাম, আসলে মেসির অনবদ্য কিছু রেকর্ড এরই মধ্যে হয়ে গেছে। এই ম্যাচে এসে তিনি বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোজার যে 16তম গোল, সেই 16তম গোলের রেকর্ড তিনি ছুঁয়ে ফেলেছেন। তিনি অ্যাসিস্ট এবং গোলে মারাদোনাকে ছাড়িয়ে গেছেন। এছাড়াও বিশ্বকাপের অন্য যে রেকর্ডগুলো রয়েছে সেগুলোর কিন্তু মেসি একদম 6ষ্ঠ বিশ্বকাপ, তার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা, সব মিলিয়ে একটা মেসিময় ম্যাচ গেল এবং এই শুধুমাত্র মেসির কাছেই কিন্তু আলজেরিয়া ধরাশায়ী। মেসিকে আটকাতে পারলে হয়তো ম্যাচের সিনারিওটা অন্যরকম হতে পারতো। এমা। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের এই পারফরমেন্সের ধারা অব্যাহত রাখবেন। দর্শক, আমাদেরকে পোস্ট ম্যাচ অ্যানালাইসিস সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল ইসলাম। বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো দেশ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, আমাদেরকে জানাবেন আর্জেন্টিনার এই দুর্দান্ত জয়ে সমর্থকরা কি বলছেন এবং ক্যাম্পাসে আপনি কেমন উৎসবমুখর পরিবেশ দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে আমেরিকার যে কানসাস সিটিতে মেসি জাদুর যে ঝলকানি, সেই ঝলক কিন্তু আছড়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে, মতিহারের সবুজ ক্যাম্পাসে। খেলা শেষ হয়ে গেছে বাংলাদেশ টাইম সকালে, কিন্তু সেই উন্মাদনা, সেই তর্ক বিতর্ক, কে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের তর্ক যেন থামছেই না। আমরা
একটু কথা বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, বিশেষ করে আর্জেন্টিনার ভক্ত আছেন, মেসির ভক্ত আছেন। আসলে মেসির জাদুতে পুরো দুনিয়া মাত হয়ে গেছে। ব্রাজিল সেই চমকটা দেখাতে পারে না, সামনে কি অপেক্ষা করছে? আসলে এগুলো বলার আগে মেসিকে নিয়ে একটা কথাই বলতে চাই, এই পৃথিবী পায় তারে পায়, মানে একবারই পায় আর পায় না, ঠিক আছে? সে হলো এরকম এই মাপের একটা প্লেয়ার। আর হলো ব্রাজিলের ভবিষ্যৎ আমরা যেটা দেখছি আর্জেন্টিনা ফ্যান হিসাবে, এটা আসলে ব্রাজিলের মতো একটা টিম থেকে এটা এক্সপেক্টেড না। আচ্ছা, আর্জেন্টিনা টিম কি আসলে মেসি নির্ভর হয়ে যাচ্ছে কিনা? কারণ খেলাটা তো পুরো টিমের। না না, এখানে একমাত্র মেসি নির্ভর কিছুই নাই। মেসিকে ছাড়া আমরা অনেক ম্যাচ জিতেছি এবং আমরা সামনে এর থেকেও আরো ভালো করব। আমরা শুধুমাত্র মেসিকে ছাড়া জিতেছি। নির্ভর নয় এবং আমরা ব্রাজিলের সাথেও লাস্ট ম্যাচ 4 গোলের ফলাফলে যেটা হয়েছিল মেসি সে ম্যাচে ওটা কিন্তু নামেইনি। মেসি নামেইনি, তারপরেও কিন্তু আমরা জিতেছি। তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে মেসি ছাড়া যে আর্জেন্টিনা আগে কল্পনা করা যেত না, কিন্তু বর্তমানে আমরা কল্পনা করতেছি। সেরা সেরা কিছু উদীয়মান তারকা আছে, আমাদের সেরা মিডফিল্ড আছে, আমাদের সেরা ডিফেন্ডার আছে, ইভেন আমাদের সেরা স্ট্রাইকার আছে। হ্যাঁ, সো আমাদের মার্কেট ভ্যালু কি হলো কি না হলো ওইটা কথা না। নিঃসন্দেহে আমরা একজন ছোট্ট করে শুনতে চাই, আসলে মেসির জাদুতে কি আসলে আর্জেন্টিনা চলছে না? কি অবস্থা আপনাদের? তো অবশ্যই আমরা আজকে খেলার দিকে তাকালে দেখতে পারতেছি আজকে গোল স্কোরার যে একজন পুরো মাঠে আসলে সে একাই ছিল। আপনি যদি দেখেন তিনটা গোলে মেসি থেকে আসছে। সুতরাং এই বিতর্ক, খেলা নিয়ে বিতর্ক চলছে, বিতর্ক খেলাও চলবে, বিতর্কও চলবে, চলতে থাকবে আনন্দ, উল্লাস এবং উন্মাদনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বকাপ উন্মাদনার সর্বশেষ আড্ডার খবর ছিল আমার কাছে এই ইমা। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল্লাল মারুফ। মারুফ, আমাদেরকে জানাবেন যে কুমিল্লায় মেসির জাদুতে দর্শক কতটুকু মুগ্ধ এবং তারা কি বলছেন? ইমা, কুমিল্লাতে মেসির যে পায়ের ঝলকানি সেটি কিন্তু সকালেই পুরো কুমিল্লা না শুধু সারা বাংলাদেশকে একটা ঝাঁকুনি দিয়ে গেছে বলা চলে। যে যারা আর্জেন্টাইন সমর্থক তাদের মাঝে যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা সকালেই দেখিয়েছি। এরপরও আমরা ঘুরছিলাম শহরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন আনাচে কানাচে। আমরা দেখেছি চায়ের দোকানগুলিতেও এখনো আলোচনা চলছে যে মেসির হ্যাট্রিক নিয়ে। আমরা কথা বলবো কয়েকজন ক্ষুদে দর্শকের সঙ্গে। কয়েকজন দর্শক আছেন বিভিন্ন চায়ের দোকানে। আমরা ঘুরেছি কয়েকটা চায়ের দোকানে, দেখছিলাম যে বিশ্বকাপ খেলা নিয়েই মূলত আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছিলেন যে আলজেরিয়া আরো ভালো করতে পারতো, অনেকে আলোচনা করছেন, অনেকে সমালোচনা করছেন। আমরা একজন আর্জেন্টাইন দর্শককে এখানে পেয়েছি। আজকের যে খেলা তার সঙ্গে সেই বিষয়ে কথা বলবো। কেমন লেগেছে আজকের খেলা? কেমন চান, প্রত্যাশা পূরণ হয়েছে কিনা? আমরা খুবই আনন্দিত। আর্জেন্টিনা আজকে খুবই ভালো খেলেছে এবং কি আমরা এটা আশাবাদী যে এভাবে যদি খেলা ধরে রাখতে পারে তাহলে আর্জেন্টিনা বিশ্বকাপে ইনশাল্লাহ জয় নিয়ে আসবে। এবং কি মেসি আজকে যে গোলগুলো দিয়েছে, মেসি আজকে 3 গোল দিয়ে হ্যাট্রিক করেছে এবং কি ওনার 16 গোলের পূরণ হয়েছে। 16 গোল বিশ্বের সবচেয়ে বড় গোলদাতা হিসেবেও উত্তীর্ণ হয়েছে এবং কি ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতা হিসেবে মেসিকে ধরা হয়েছে এখন। আপনাকে ধন্যবাদ। তারা বলছিলেন যে এই যে সবচেয়ে বেশি গোলদাতার যে তালিকায় মেসির নাম উঠেছে, সেই নাম কিন্তু তারা চান যে বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই যে শুভ সূচনা হয়েছে সেই সূচনার সমাপ্তিটুকু হোক, তাদের এই প্রত্যাশা যারা আর্জেন্টাইন দর্শক। ইমা, কুমিল্লার প্রত্যেকটি এলাকায় আমরা দেখেছি যে যারা আর্জেন্টাইন সমর্থক, তার সঙ্গে আমরা দেখেছি ব্রাজিল সমর্থকদের হতাশার কথাও আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় তাদের হতাশার বাণী অনেকে এই যে বিশ্বকাপের যে প্রথম ম্যাচ আর্জেন্টিনা জয়ের পর আমরা দেখেছি 7 আপ নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতে। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মারুফ, এরকম ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ থাকবে, এটাই ম্যাচের সৌন্দর্য, এইটাই আনন্দ। ধন্যবাদ মারুফ। দর্শক, বিশ্বকাপ উন্মাদনা সম্পর্কে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আনম মহসানুল হক মিলন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। শিক্ষাকে গুরুত্ব দিয়ে সমাজ গঠন করুন। কে যেন মাদক আসক্তের কথা বলল, আমরা সকলে মিলে তো সেটার প্রতিবাদ করতে হবে, তাই না? সেই দিন আসবে যেদিন এই জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। এই প্রত্যয় নিয়ে যারা আজকে পুরস্কৃত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে কংগ্রেচুলেশন জানাই এবং যারা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এইভাবে যেন সারা বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এই ব্যবস্থাটি করে বলেই আজকে স্বল্প সময়ের মধ্যে আমি এসেছি, অন্যরা যেন একই অনুসরণ করে কাজগুলো শুরু করে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে ধন্যবাদ।
দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। এদিকে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে বিস্তারিত জানাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, আমরা অপেক্ষা করছি, আমরা কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবার চেষ্টা করছি। গভর্নমেন্ট 4টা জিনিসের উপরে ক্রয়ের ফোকাস করতে চায়, যেগুলো একটা সিদ্ধান্ত হয়েছে। কি যেন আছে, ভ্যালু ফর মানি, যে আমরা যে টাকাটা দিতেছি এই টাকাটার ভ্যালু ফর মানি, আমি যে এই টাকাটা দিচ্ছি এইটাতে সেই পরিমাণ সুবিধা পাচ্ছি কিনা একটা। আর একটা হলো যে আমার রিটার্ন ফর ইনভেস্টমেন্ট, এই টাকাটা আমি খরচ করলাম এখানটা আমার কাছে কি ফেরত আসবে। 3 নম্বর হলো জব ক্রিয়েশন, এখানে কি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে কিনা, কিংবা ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়ছে কিনা। আর একটা হলো যে পরিবেশের কি অবস্থা করছি আমরা। এই 4টা ইস্যু মেইন জিনিস। আর এর সাথে একটা সবগুলো ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে ডিউ ডিলিজেন্স। আপনারা জানেন যে ডিউ ডিলিজেন্স মানে যে একটা কাজ করব গুড ফেইথে করব, তার মানে কি সব রকমের খুঁজে দেখব যেটাতে আমার এই 4টা ইস্যু হচ্ছে কিনা, সেই কাজটার জন্য এটা করা হচ্ছে। তো ওইটাতে এই প্রকল্পটা হয়েছে না। আমরা এখন সচিবালয়ের কথা বলছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে তারেক রহমান। দুপুরে 3য় ধাপে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আমাদেরকে জানাবেন শ্রীমঙ্গলের প্রধানমন্ত্রী কর্মসূচি সম্পর্কে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? থেকে সিলেটে এসে পৌঁছেছেন এবং এর মধ্যে তিনি পথে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে এসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 10:30 নাগাদ সিলেটে এসে পৌঁছেছেন। তবে শ্রীমঙ্গলে এখন যে মাঠটিতে আমরা রয়েছি, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠ, সেখানে এসে পৌঁছায়নি। কিছুক্ষণ আগে বৃষ্টির বাধার কারণে এখানে এলোমেলো অবস্থা এই মুহূর্তে। তবে যারা এখানে নেতাকর্মীরা রয়েছেন, যারা এখানকার স্থানীয়রা রয়েছেন, জানেন শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হয়। এখানে যারা চা শ্রমিক রয়েছে, মঞ্চের ঠিক ডান পাশে তাদেরকে দেখা যাচ্ছে যে চা শ্রমিকরা, শত শত চা শ্রমিক এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং পাশাপাশি যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে এসেছেন। শিক্ষার্থীরা এখানে এসেছেন। বিশেষ করে আজকে যেহেতু ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান, এখানে ফ্যামিলি কার্ডের যারা সুবিধাভোগী, অর্থাৎ যাদেরকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে, সেই সুবিধাবঞ্চিত মানুষ, তাদেরকে আসলে মঞ্চের ঠিক সামনে তাদেরকে বসতে দেওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এখানে এই উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে 20টি জেলায় এই কার্যক্রম চলবে। এবং আমরা সেটি এখানে দেখছি। বৃষ্টি কিছুক্ষণ পরপরই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আবারও শুরু হয়েছে। এই বৃষ্টির বাধার মধ্যেই আমরা যেটা দেখছি, নেতাকর্মীরা সেক্ষেত্রে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন সেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন, যাদের অধীনে আজকে এই ফ্যামিলি কার্ড বিতরণ চলছে, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র প্রধানমন্ত্রীর আসার অপেক্ষা। এবং প্রধানমন্ত্রীর আসা উপলক্ষে এই মৌলভীবাজারে যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে শ্রীমঙ্গলের মানুষজন এখানে এসে জড়ো হয়েছেন। এবং সরকারের যেহেতু লক্ষ্য 1 জুলাই 40,20,000 ফ্যামিলি কার্ড আসলে তারা বিতরণ করতে চান। এবং জুলাই থেকে 300 আসনেই সরকার তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন 300 আসনেই করতে চান। সেক্ষেত্রে আজকে এবং এই মৌলভীবাজারে যে নেতাকর্মীরা আসছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের যে দাবিটি, আমরা সেই দাবিটি রয়েছে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপনের যে বিষয়টি, সে মেডিকেল কলেজ স্থাপনের
ব্যাপার রয়েছে এবং পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ের জন্য তারা এবং এখানে একটা বিমানবন্দর যাতে এটি পর্যটন এলাকা যেহেতু বিমানবন্দর যাতে স্থাপন করা যায় এবং এই বিমানবন্দরটা যাতে চালু করা যায়, পর্যটক যাতে বাড়ানো যায়, সেই জন্য শ্রীমঙ্গলবাসী আসলে এখানে চায়ের দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছে সেটি দাবি করছেন। আজকে প্রধানমন্ত্রী এখানে আসলে বোঝা যাবে যে তিনি আসলে কি কি প্রতিশ্রুতি আসলে রাখেন এবং ফ্যামিলি কার্ডের যেহেতু উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে, হয়তো আধা ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে উপস্থিত হতে পারেন। আমরাও সেটি অপেক্ষা করছি। বৃষ্টির বাধা দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই আসলে বৃষ্টি নামছে, যেহেতু বর্ষা মৌসুম, সেক্ষেত্রে বৃষ্টি উপেক্ষা করেও নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য। তো এই ছিল আমার কাছে ইমাম শ্রীমঙ্গল থেকে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির সবশেষ। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানেও ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজারে আছেন সহকর্মী ফরহাদ হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। ফরহাদ, মৌলভীবাজারে প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন এবং আজকে সেখানে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। ইমা ঠিকই বলছিলেন, আসলে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু তিনি সিলেটে আসার পর সেখান থেকে মৌলভীবাজার হয়ে, অর্থাৎ আমার পাশেই যে রাস্তাটি রয়েছে সেই সড়ক দিয়ে তিনি শ্রীমঙ্গলে যাবেন। সেখানে প্রথম যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন শ্রীমঙ্গলে, সেখানে মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের একটি ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে, অর্থাৎ 155 জন উপকারভোগী সেখানে রয়েছেন, তাদেরকে ফ্যামিলি কার্ড দিবেন। সেখান থেকে কিন্তু তিনি অর্থাৎ 2:30টার দিকে, দুপুর 2:30টায় তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন এবং এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার অপেক্ষায় রয়েছেন এখানকার সাধারণ মানুষ সহ যারা উপকারভোগী রয়েছেন তারা। তো তারা আসলে মূলত অপেক্ষা করছেন যে তারা প্রধানমন্ত্রীকে সচক্ষে দেখবেন এবং মৌলভীবাজারের যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা, তার পরিকল্পনার কথা তিনি একটু তারা জানতে চাইছেন বা শুনতে চাইছেন। তো মৌলভীবাজারের যে সাধারণ জনগণের যে দীর্ঘদিনের যে দাবি, সেই দাবিগুলোর কথা যদি আমি আপনাকে একটু বলি, মৌলভীবাজারে সবচেয়ে বেশি সংকট হচ্ছে চিকিৎসার যে সুবিধা, সেই সুবিধাটি আসলে অনেকটা অপ্রতুল, সেজন্য তারা মেডিকেল কলেজের দাবি করেছেন। এছাড়া যদি বলি, শমশেরনগর বিমানবন্দরটি চালু হওয়ার জন্য তারা বারবার দাবি জানিয়েছেন, বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় মানববন্ধন সভা সমাবেশ করেছে। এছাড়া আরও যদি আমি বলি, এখানে এই জেলাটি কিন্তু আসলে প্রবাসী অধ্যুষিত একটি জেলা, যে কারণে হচ্ছে এই প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে তারা একটি বিমানবন্দরটি চালু হলে তারা সহজে পর্যটকরা এখানে আসবেন এবং এতে অর্থনৈতিক যে উন্নতি, এই জনপদের মানুষের পরিবর্তন ঘটবে বলে তারা বিশ্বাস করেন। এছাড়া যেখানে এই যে মৌলভীবাজার সরকারি কলেজ যেটি রয়েছে সেটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যে দাবি, সেটিও কিন্তু তারা জানিয়েছেন। কিছুদিন আগেও বুরহানুদ্দিন সোসাইটি নামে একটি সংগঠন, তারা কিন্তু প্রধানমন্ত্রীর এই কাছে দাবি জানিয়েছেন এই ধরনের একটি মেডিকেল কলেজ সহ 5 দফা দাবি। তো এই ছিল ইমা মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করেছেন 25 বছর, সহকারী থেকে হয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এই অভিযোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শরীফুল ইসলামের বিরুদ্ধে। পিতা মোশাররফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বেবিচক এবং দুদক। নাজমুল হাসানের রিপোর্টে বিস্তারিত। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও আকাশপথের সেবার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সেই প্রতিষ্ঠানেরই তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, এ চাকরি বাগিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে 2001 সালে। আর এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে। স্টার নিউজের হাতে আসা 1999 সালের 26 অক্টোবর ইস্যু হওয়া সেই সনদে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান আহাদ চৌধুরীর সই। তবে শরীফের জন্য কাল হয়েছে শেখ হাসিনার স্বাক্ষরটি। অভিযোগকারীদের দাবি, এ ধরনের সনদে প্রধানমন্ত্রীর সই থাকা অস্বাভাবিক। এছাড়া গোপালগঞ্জের গ্যাজেটভুক্ত 640 মুক্তিযোদ্ধার তালিকায়ও নেই শরীফুলের বাবা মোশাররফ হোসেনের নাম। এ নিয়ে একাধিক চেষ্টার পরও সাড়া মেলেনি শরীফুলের।
এ প্রশ্নে বেবিচক বলছে, অভিযোগ দায়েরের পর শরীফুলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সনদ যাচাই বাছাইয়ের আবেদনও করা হবে শীঘ্রই। সেটা নিয়ে আমরা কাজ করছি ভাই, আমরা ভিতরে কাজ করছি যে দেখি তার যদি মুক্তিযুদ্ধ কোটায় হয়ে থাকে তাহলে তো এক কথা, যদি মুক্তিযুদ্ধ কোটা না মেধা কোটা হয়ে থাকে তাহলে তো আরেক কথা। যদি আসলে মুক্তিযুদ্ধ কোটা না হয় ভুয়া থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী ভুয়া সনদে সরকারি চাকরিতে প্রবেশের অভিযোগ তদন্তে প্রমাণ হলে রয়েছে ওই চাকরি বাতিলের বিধান। পাশাপাশি প্রতারণা ও জালিয়াতির অভিযোগেও নেওয়া যেতে পারে আইনি ব্যবস্থা। আইন পরিষ্কার, ফ্রড ভিসিয়েটেড এভরিথিং। কেউ যদি ফ্রড করে তার আর কোনো প্রোটেকশন নেই, তার একমাত্র তাকে শাস্তির ভিতর আনতে হবে। আর চাকরির ক্ষেত্রে এটা ভয়াবহ, কারণ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওদেরকে আমরা রাখি আমাদের স্বস্তির জন্য, নিরাপত্তার জন্য, আমাদের সার্ভিস দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে প্রথম কাজ হবে অভিযোগের সাথে সাথেই যদি প্রাইমা ফেসি কেস থাকে, কিঞ্চিত সত্যতাও থাকে, সাথে সাথে তাকে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল প্রসিডিংসে যাবে। আর প্রমাণিত হওয়ার সাথে সাথেই তার দণ্ডবিধিতে তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে শাস্তির আওতায় আনতে হবে। বেবিচকের এই প্রকৌশলী কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের 150 কোটি টাকা আত্মসাতে করা দুর্নীতি দমন কমিশনের মামলারও আসামি। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত প্রস্তাবিত জাতীয় বাজেট, বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে মিডিয়া ব্রিফিং চলছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যে এই এনবিআর এর যে লক্ষ্যমাত্রা সেটা বরাবরই গত 10-12 বছর থেকে কিন্তু তারা এটার পরিপালন করতে পারছে না, কারণ তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নাই, তাদের দক্ষ জনবল, পর্যাপ্ত জনবল, অটোমেশন, প্রযুক্তির ব্যবহার এগুলো এখনো আমরা করে উঠতে পারি নাই। সুতরাং এখানে সীমাবদ্ধতা আছে। তো এই জন্য একটা ভয় হয় যে এই আমরা অতীতেও দেখেছি যখনই কোনো কাটছাঁট করার প্রয়োজন পড়ে, কাটছাঁটটা কোথায় হয়? কাটছাঁটটা হয় সাধারণত এই সামাজিক খাতগুলোতে। ভৌত অবকাঠামোর দিকে একটা ঝোঁক থাকে যে কোনো সরকারের, কারণ ভৌত রাস্তাঘাট, আপনার মেট্রো রেল কিংবা এক্সপ্রেসওয়ে, তারপরে 8 লেন 6 লেন রাস্তা, এগুলো বানালে দেখা যায় এগুলো দৃশ্যমান একটা উন্নয়ন, এবং সব সরকারেরই একটা লক্ষ্য থাকে যে দৃশ্যমান উন্নয়ন তাদের জনগণের কাছে তুলে ধরা। তো সেগুলোর দিকে নজর দিতে যে আমাদের এই যে খাতগুলো, সামাজিক খাতগুলো, শিক্ষা, স্বাস্থ্য, এখানে কিন্তু কম মনোযোগটা আসে, কারণ এখানে পরিবর্তনটা খুব ধীরে ধীরে হয় এবং সেটা খুব একটা দেখা যায় না, কারণ এটা গুণগত পরিবর্তন, এটার জন্য অনেক দিন লেগে যায় সেটা, এবং ওইভাবে দেখা যায় না। কারণ কেউ যদি আমাদের শিক্ষার মান উন্নত করে, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত করি, তারা বিভিন্ন জায়গায় বিজ্ঞানী, ডাক্তার, এই সমস্ত বিভিন্ন কিংবা বড় বড় জায়গায় তারা কাজ করতে থাকে, তো ওটা তো অতটা দেখা যায়। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিপিডি আয়োজিত প্রস্তাবিত জাতীয় বাজেট, বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে। বড় দুর্ঘটনার সংখ্যায় রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকা। এয়ারলাইন্সগুলো ভিটিএস নামে বিশেষ ট্র্যাকার স্থাপন না করায় এমন শঙ্কা জেগেছে। এটি স্থাপনে ব্যয়বহুলের অজুহাত তুলে আরও সময় চাইছে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো। সময়সীমা পেরিয়ে গেলেও দ্রুত ভিটিএস স্থাপনের জোর দিচ্ছে সিভিল এভিয়েশন। এই সিদ্ধান্ত একদমই মানতে না চাইলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছে তারা। নাইম আবিরের রিপোর্টে বিস্তারিত। 2022 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বাংলাদেশ বিমানের 2টি উড়োজাহাজের ধাক্কা লাগে। কয়েকদিন পর ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ট্রলি ধাক্কা দেয় বিমানের আরেকটি উড়োজাহাজে। গেল বছরের নভেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের নোজ হুইল ক্ষতিগ্রস্ত হয়। তাতে সেদিনের ফ্লাইট বাতিল করে ভারতীয় ওই বিমান সংস্থা। এসব কারণে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম ভিটিএস বাধ্যতামূলক করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় বিশ্বের যেসব বিমানবন্দরে রানওয়ের ভিজিবিলিটি রেঞ্জ RVR বা দৃশ্যমানতার মান 400 মিটারের নিচে নামে, সেখানে এটি বাধ্যতামূলক রয়েছে। বাংলাদেশের দৃশ্যমানতার অবস্থা খুবই খারাপ, কখনো কখনো তা 0 থেকে 50 মিটারে পর্যন্ত নেমে যায়। এই সব গাড়িগুলি যে মুভ করছে, এগুলো যদি আমার মনিটরিং না থাকে স্ক্রিনের মধ্যে, তাহলে আমার হয়তো বা কোনো কথাবার্তা বলতে হচ্ছে না। আমি পার্টিকুলার কোনো একটা ভেহিকেলে যখন আইডেন্টিফাই করছি সে একটা ডেঞ্জার জোনে আছে, আমি তখন তাকে ইন্ডিভিজুয়ালি কল দিতে পারছি, তাকে বলতে হচ্ছে তুমি এখান থেকে সরে যাও, তোমার সামনে একটা প্লেন আসছে। হয়তো বা টাওয়ার থেকে তখন কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না, বা রাত্রেবেলা কোনো কারণে সে লাইট জ্বালায় নাই, বা আমি তাকে টাওয়ার থেকে আইডেন্টিফাই করতে পারছি না। এই যে সেফটি হ্যাজার্ডগুলো এড়ানোর জন্য। তবে 15 জুনের মধ্যে ভিটিএস বসানোর বাধ্যবাধকতা থাকলেও এই নির্দেশনা মানেনি দেশি কোনো বিমান সংস্থা। আমরা এটা নিয়ে কাজ করছি,
আমরা চিঠি পেয়েছি সিভিল এভিয়েশনে, এটা নিয়ে কাজ চলতেছে বিমানে। আমরা শীঘ্রই মানে কাজটা শেষ করলে সিভিল এভিয়েশনকে অবহিত করবে কাজ শেষ করে। এটা যেহেতু সেফটি সিকিউরিটি রিলেটেড, ডেফিনেটলি এটা পজিটিভ সাইডে আমি বলবো যে এটা করা উচিত। পুরো এয়ারপোর্টের সিকিউরিটির জন্য যদি বিটিএসকে যদি অ্যাক্টিভেশন আনতে হয়, আমার আরও কিছু সময় দেওয়াটা দরকার আছে। আর 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে দেশে ফ্লাইট চালানো বিদেশি এয়ারলাইন্সের সংগঠন এয়ারলাইন অপারেটরস কমিটি। তবে বড় দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুত ভিটিএস স্থাপনে অনুরোধ জানিয়েছে সিভিল এভিয়েশন। এটি না মানলে রানওয়ে এলাকায় অভিযুক্ত এয়ারলাইন্সের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারও দিয়েছে তারা। কারণ এটা না হলে আমরা পরে অ্যালাউ করবো না, কারণ এটা আমাদের সেফটি হ্যাজার্ড। আমার কালকে একটা আল্লাহ না করুক কোনো একটা এয়ারক্রাফটের সাথে একটা ভেহিকলে কলিশন হলে এটা তো দুদিক দিয়ে লস। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। সীমান্তের এপারে কাটছে দিন, অথচ বাড়ি ওপারে। কাগজে কলমে তারা ভারতীয় নাগরিক, আদালতও স্বীকৃতি দিয়েছে সেই পরিচয়। তারপরও দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়নি। 4 ভারতীয় নাগরিকের এখন একটাই প্রত্যাশা, যত দ্রুত সম্ভব ফিরে যাওয়া নিজের দেশে, নিজের মানুষের কাছে। দিন যায় মাস যায়, তবুও ফেরার পথ খুলছে না। পরিবারের সাথে দেখা নেই 1 বছরেরও বেশি সময়। দেশের মাটিতে ফেরার অপেক্ষার প্রতিটি দিন যেন তাদের কাছে এক একটি দীর্ঘ যন্ত্রণা। ঘটনার শুরু 2025 সালের জুনে। দিল্লির একটি ইটভাটায় কাজ করার সময় বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুসহ 6 ভারতীয় নাগরিককে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পরে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিন করা হয় বলে অভিযোগ। নানা এলাকা ঘুরে তারা পৌঁছান চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয় তাদের। এটা তো আমাদের দেশ না, আমরা অনেক দিন থেকে আছি এই দেশে, আমরা দেশে ফেরত যেতে চাই। কি খাবো, কি কিনবো, আমাদের না কাজ আছে না আছে, আমরা টাকা আছে না তো কিচ্ছু আছে, আমরা কি করবো এখানে থেকে? আমাদের দেশ হচ্ছে ভারত। আমরা এটাই চাইছি, অনুরোধ করছি সরকারকে কি আমাদের দেশ ফেরত দিতে চাই। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 1 বছর পার হয়ে গেলেও এখনও দেশে ফেরা হয়নি 4 জনের। গত বছরের 26 সেপ্টেম্বর এক রিট আবেদনের পর কলকাতার হাইকোর্ট 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পরে ভারতের সুপ্রিম কোর্টও একই ধরনের নির্দেশনা দেয়। এরই মধ্যে অন্তঃসত্ত্বা নারী সোনালী বিবি এবং তার শিশু সন্তানকে ভারতে ফেরত নেওয়া হলেও সোনালীর স্বামীসহ বাকি 4 জন এখনও বাংলাদেশে অবস্থান করছেন। হয়ে যাবে করতে 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 আজকে 6 মাস প্লাস হয়ে গেছে। আমি তো এদের ভরণ পোষণও চালাচ্ছি, এদের সিকিউরিটি দেওয়ারও একটা ব্যাপার আছে। তারা তো বিদেশি নাগরিক, তাদের সিকিউরিটি আমি কি করে দিব? আইনজীবীরা বলছেন আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি রয়েছে, ফলে দীর্ঘ হচ্ছে তাদের দুর্ভোগ। এখন পুশব্যাক না করার 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে যে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যারা রয়েছেন তারা এই বিষয়ে আন্তরিকতার পরিচয় দিচ্ছেন না, ইভেন তাদের দেশের আইনি তারা আসলে ভায়োলেট করে চলছেন। জেলা প্রশাসন বলছে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। সরকারের পরবর্তী নির্দেশনা পেলেই তাদের প্রত্যাবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চয়ই সবসময় চেষ্টা ছিল, যেহেতু তারা ভারতীয় নাগরিক, তাদেরকে ভারতে ফেরত পাঠানোর বিষয়টি সমাধানের জন্য এবং সরকারি ডিপ্লোম্যাটিক চ্যানেলেও যোগাযোগ করা হয়েছে, যার প্রেক্ষিতে 2 জন চলে গেছে। কেন ওই সময় 6 জন যান নাই? নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হয়তো কোনো সমস্যা ছিল। বাংলাদেশে আটকে থাকা এই 4 ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত প্রস্তাবিত জাতীয় বাজেট, বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে মিডিয়া ব্রিফিং চলছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সরকারের সময়কালে হয়েছে, এখন তারা সেই দায়গুলো যদি ভোক্তার উপরে চাপিয়ে দিয়ে টাকা নিয়ে তারা যদি সেখান থেকে মুনাফা করতে চায়, সেটা কোনোভাবে আসলে কাম্য না। সুতরাং এটি এখানে বলার আছে। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় যে ক্যাপটিভ পাওয়ারের ক্ষেত্রে যে ধরনের চাপ এই সরকারের উপরে রয়েছে, প্রথমে একটা হলো লিগ্যাল বিষয়।
লিগ্যাল ইস্যুর ক্ষেত্রে যে জিনিসটি আমাদের কাছে প্রথম বিচার্য বিষয় ছিল সেটা হলো যে এই কেন্দ্রগুলোর সাথে যখন চুক্তি করা হয়েছিল তখন আসলে এর মধ্যে ফোর্স মেজরি ক্লজ রাখা হয়েছিল কিনা। কেননা সরকারের কাছে একটা সুযোগ থাকে যে যে কোনো ধরনের আর্থিক দৈন্যতার কারণে সেটা যদি প্রাকৃতিক হয় অথবা অন্যান্য কোনো ধরনের আঞ্চলিক বা অন্য ধরনের যেটা সরকারের হাতে না, এই ধরনের কোনো কারণে যদি কোম্পানিগুলো দুর্বল হয়ে পড়ে তাহলে সেটার ক্ষেত্রে কোম্পানিগুলো তার কন্ট্রাক্টগুলো থেকে বেরিয়ে আসতে পারে। আপনি জানবেন যে এবার যেমন কাতার অনেকগুলো কন্ট্রাক্ট এলএনজি কন্ট্রাক্ট সে করেছে, খারিজ করে দিয়েছে ফোর্স মেজরি ক্লজের আন্ডারে, কেননা তার পক্ষে সেটি দেওয়া সময় মতো দেওয়ার সম্ভব ছিল না। আমরা এই ফোর্স মেজরি ক্লজ এই আগের চুক্তিগুলোতে ছিল কিনা সেটা আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার না, যদিও তারা বলে থাকেন যে ফোর্স মেজরি ক্লজ সেখানে ছিল। যদি সেটা থেকে থাকে তাহলে সেটি ব্যবহারের সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সিপিডি আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে। কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় 4 দিন ধরে আটকা নারী শিশু সহ 9 জন। চরম মানবেতর দিন কাটছে তাদের। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে নারী এবং শিশু সহ 6 জন, আর ভন্দুয়ারে আটকা আছেন 3 জন। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে দিন কাটাচ্ছেন তারা। নেই খাবার পানি। গেল রোববার ভোরে রৌমারীর 2 সীমান্ত দিয়ে 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি তা প্রতিহত করে। বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবাইর। জুবাইর, আমাদেরকে জানাবেন শূন্যরেখায় যারা আটকে রয়েছেন তাদের কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন, এবং বিজিবি বিএসএফ তাদের সম্পর্কে কিছু বলেছে কিনা বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, পেরিয়ে গেছে 72 ঘন্টা। আজ চতুর্থ দিন, এখন 12:30টার কাছাকাছি সময়। তবে এখন পর্যন্ত পুশিন হওয়া, গত রোববার সকাল 6:30 যাদেরকে বিএসএফ পুশিন করেছে তাদের ব্যাপারে কোনো রকম সমাধান বা সুরাহার দিকে বিএসএফ বা বিজিবি কেউই আগাতে পারেনি। এর আগে একটা পতাকা বৈঠক হয়েছে, সেখান থেকে তেমন কোনো আশাবাঞ্চক কোনো তথ্য আমরা পাইনি। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এখানকার জামালপুর যে ব্যাটালিয়ন, অর্থাৎ এটি কুড়িগ্রাম হলেও এই সীমান্ত রেখা বা সীমান্তের অংশটুকু কিন্তু দেখাশোনা করে জামালপুর যে 25 ব্যাটালিয়ন রয়েছে তারা, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তারা এখন পর্যন্ত আসলে নতুন কোনো সংবাদ আমাদেরকে জানাতে পারেনি, এই ব্যাপারে সমাধানের নতুন কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেনি। আর এখানকার আমার ঠিক পেছনে 1060 নম্বর পিলার রয়েছে, সেই পিলারে কিন্তু খুবই মানবতার জীবনযাপন করছেন এখানকার যে 6 জন রয়েছেন। জানিয়ে রেখে যে 2টি আলাদা আলাদা স্থানে কিন্তু মোট 9 জন রয়েছেন, এখানে ঠিক 6 জন রয়েছেন, যেখানকার 3 জন পুরুষ এবং 1 জন নারী রয়েছেন। এছাড়া 2টি ছোট্ট শিশু রয়েছেন, যাদের একজনের বয়স 5 বছর, একজনের বয়স 3 বা তারও কম হবে। 2টি শিশু অসুস্থ হয়ে যাওয়ার প্রায়, তারপরেও কিন্তু তাদের ব্যাপারে এখন পর্যন্ত 2 দেশের কেউই কোনো সমাধানে আগাতে পারেনি। তারা যেমনটি বলছেন যে আজকের মধ্যেই তাদের একটি সমাধানের পথ বের হওয়া উচিত এবং বসা উচিত বিএসএফ এবং বিজিবির। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের রৌমারীর গয়টারপাড়া সীমান্ত থেকে সর্বশেষ। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, হামের সংক্রমণ সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন এবং এখন পর্যন্ত কতজন মারা গেছেন বিস্তারিত জানাবেন। ইমা, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি হাম ডেডিকেটেড হিসেবে করা হয়েছে, এবং এখানে সিলেট বিভাগের যেসব রোগীরা হামে আক্রান্ত হয়ে ক্রিটিক্যাল পর্যায়ে চলে যান তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হয়। এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট 72 জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে গত 24 ঘন্টায় 3 জন শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 1 জন 6 মাসের শিশু, সুনামগঞ্জের জগন্নাথপুরের তার বাড়ি। আর উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন মারা গেছেন। তাদের মধ্যে একজনের বয়স 5 মাস, আরেকজনের বয়স 7 মাস ছিল। তাদের একজন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাড়ি, আর একজন হচ্ছে সিলেটের
জকিগঞ্জ উপজেলায় তার বাড়ি রয়েছে। এছাড়াও সিলেট বিভাগে এখন পর্যন্ত 330 জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে, অর্থাৎ ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা যে তারা হামে আক্রান্ত হয়েছেন। এছাড়া সর্বশেষ 24 ঘন্টায় 56 জন রোগীর শরীরে বিভিন্ন হামের উপসর্গ নিয়ে 56 জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 33 জন শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং 12 জন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এখন পর্যন্ত সিলেট বিভাগে হামের সন্দেহভাজন হিসাবে হামের রোগী হিসেবে সন্দেহভাজন হিসাবে 284 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মধ্যে 94 জন রোগী এই হাসপাতালে এবং 91 জন রোগী উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও এই হাসপাতালের আইসিইউ ইউনিটে এখন 14টি বেডের একটি আইসিইউ ইউনিট রয়েছে, সেখানে 7 জন শিশু রয়েছেন। তাদের সবারই অবস্থায় চিকিৎসকরা বলছেন ক্রিটিক্যাল অবস্থা, এর মধ্যে একজনের অবস্থা খুব বেশি ক্রিটিক্যাল বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার রায় পড়া চলছে। চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে রায় ঘোষণা করছেন। চাঞ্চল্যকর মামলাটির একমাত্র আসামি মনির হোসেন গতকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেছেন আদালত। মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত 21 মে বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় পুরো দেশ। সেদিনই মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা। প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় মনির হোসেনকে। ঘটনার 13 দিন পর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এর আগে গত 9 জুন মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। তারল্য সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে মঙ্গলবার আরও 1500 কোটি টাকা ঋণ পেল ইসলামী ব্যাংক। এই নিয়ে 3 দিনে মোট 6,500 কোটি টাকা ঋণ নেওয়া হলো। এদিকে 7 দফা দাবি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম দাবি করেছে লুট করা গোষ্ঠীর হাতে থাকা ব্যাংকের শেয়ার পুরনো মালিকদের কাছে বা আইপিও পদ্ধতিতে শেয়ার বাজারে বিক্রি করতে হবে। সচেতন গ্রাহক ফোরাম জানিয়েছে ইসলামী ব্যাংকের পুরনো এমডি ওমর ফারুক খানকে ফেরানোর বিষয়ে নতুন পর্ষদ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। আরও জানিয়েছে আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এ সময় ইসলামী ব্যাংকের কর্মীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইসলামী ব্যাংকে রাজনীতিমুক্ত এবং নিরপেক্ষ অভিজ্ঞ লোক দিয়ে পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইসলামী ব্যাংকের একটি সুন্দর পরিচালনা পরিষদ দেওয়া হবে। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি এমন একটা পরিচালনা পরিষদ দিবেন যেই পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য হবে দল নিরপেক্ষ এবং যাদের আর্থিক কোনো কেলেঙ্কারি থাকবে না। আবারও ফিফা বিশ্বকাপের খবর। প্রথমার্ধের চরম হতাশা আর দ্বিতীয়ার্ধে মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপে উড়ন্ত সূচনা ফ্রান্সের। নিউ জার্সি স্টেডিয়ামে সেনেগালকে 3-1 গোলে হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের শক্তির জানান দিল দিদিয়ে দেশমের শিষ্যরা। আলাদা করে আবারও লাইমলাইটে কিলিয়ান এমবাপ্পে। দলের হয়ে জোড়া গোল করেছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। উঠে এসেছেন বিশ্বকাপের সেরা গোলদাতার তালিকার টপ 5-এ। সময়ের সাথে পরিণত এই ফরোয়ার্ডের সামনেও সুযোগ থাকছে এই বিশ্বকাপেই ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মোর্শেদ। নিউ জার্সির আকাশ ছোঁয়া অট্টালিকার আবহে বিশ্ব ফুটবল দেখল এক রোমাঞ্চকর লড়াই। বিশ্বকাপ মিশন শুরুর প্রথম ম্যাচেই সেনেগালের বিপক্ষে ফ্রান্সের 3-1 ব্যবধানের জয়টি ছিল যেন এক জমজমাট চিত্রনাট্য। ম্যাচের প্রথমার্ধে ছিল সেনেগালের দাপট। সাদিও মানের নেতৃত্বাধীন দলটির 25 মিনিটে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন নিকোলাস জ্যাকসন, কিন্তু বল গোলপোস্টের বাধা ও গোলরক্ষকের গায়ে লেগে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধের ইনজুরি সময়ে ইসমাইলা সার একটি সহজ সুযোগ হাতছাড়া করেন, যা পরবর্তী সময়ে সেনেগালের জন্য বড় আফসোস হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে কোচ দিদিয়ের দেশম কৌশল বদলে ওলিসেকে মাঝমাঠে নিয়ে আসেন, যা খেলার চিত্রপট পুরোপুরি বদলে দেয়। 66 মিনিটে ওলিসের জাদুকরী এক পাসে ফ্রান্স প্রথম গোলটি আদায় করে নেয়। এর ঠিক 2 মিনিট পর 68 মিনিটে সেনেগালের নিকোলাস জ্যাকসন বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়, যা ছিল সেনেগালের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বড় এক ধাক্কা।
এরপরই ফ্রান্স তাদের আক্রমণাত্মক ধারা বজায় রাখে। বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলা গোল করে ব্যবধান 2-0 করেন। ম্যাচের 95 মিনিটে ইব্রাহিমা এমবায়ে গোল করে সেনেগালের হয়ে ব্যবধান কমালেও 96 মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে ফ্রান্স জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। সব মিলিয়ে 54% বল পজিশন রেখে ফ্রান্সের এই জয় তাদের পরবর্তী লড়াইগুলোর জন্য এক বিশাল বার্তা দিয়ে রাখল। গোলাম মোর্শেদ, স্টার প্লে। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।